Yes, ma'am. জি ম্যাম। ওকে, সো আমি স্ক্রিনটা শেয়ার করি আগে। ওকে, স্ক্রিন শেয়ার হয়েছে না ঠিক মতো? Yes, ma'am. ঠিক আছে, রেকর্ডিংটা অন করতে। আচ্ছা, সো আমরা হচ্ছে লাস্ট ক্লাস কোথায় শেষ করছি? দুই সেকশনেরই সিরিয়ালাইজেবিলিটি শেষ করেছি। জি ম্যাম। সিরিয়ালাইজেবিলিটি শেষ করেছিলাম। জি ম্যাম, প্রেসিডেন্ট গ্রাফের ইয়েতে শুরু করেছিলাম। ও, প্রেসিডেন্স গ্রাফে বলেছিলাম একটা এক্সাম্পল দেখাবো না, ওই যে তিনটার স্কেজুয়াল থাকলে কি হয় সেটা। জি ম্যাম। আচ্ছা, আমাকে একটু সময় দাও, আমি একটা হোয়াইট বোর্ড রেডি করে তারপরে স্ক্রিন শেয়ারটা আবার অন করছি, একটু দাঁড়াও।
ঝামেলা হচ্ছে, এটা পুরাটা স্ক্র্যাচ থেকে লিখি আগে। এটা হচ্ছে T1। আচ্ছা, আমি এখানে হচ্ছে একটা শিডিউল ড্র করছি, মানে শিডিউল মধ্যে তিনটা ট্রানজাকশন আছে, T1, T2, T3, টোটাল তিনটা ট্রানজাকশন। সো ট্রানজাকশনের সিকোয়েন্স গুলো হচ্ছে এরকম: ফার্স্টে T1 এর RX আছে, তারপরে T3 তে আছে হচ্ছে RY RX, তারপরে T2 তে RY RZ আছে, এরপরে আছে আবার T3 তে WY, T2 তে WZ, এরপরে লাস্টলি একদম যেটা আছে সেটা হচ্ছে T1 এর মধ্যে আছে RZ, WX আর WZ। এই হচ্ছে টোটাল আমাদের স্কেজুয়াল, মানে তিনটা শিডিউল মিলায় হচ্ছে স্কেজুয়াল। আমার মাউসটা অটো রোটেট হয়ে যাচ্ছে। ম্যাম, হ্যাঁ, বলো। নিচের অংশ দেখা যাচ্ছে না। নিচের অংশ দেখা যাচ্ছে না বলতে? ম্যাম, T2 এর RY পর্যন্ত দেখা যাচ্ছে। মাউস এরকম অটো স্ক্রল হচ্ছে কেন, আমরা বুঝলাম না তো। অন্য কেউ কি ড্র করতেছো কিছু? ম্যাম, সবার জন্য এনাবেল হয়ে গেছে তো ম্যাম, হয়তো বা কেউ দাগ টাগ দিচ্ছে। কেন, সমস্যা কি আসলে, আমি বুঝলাম না তো। আমি বারবার লিখতেছি, এর মধ্যে এরকম ইয়ে করতেছো, তো এটা কিভাবে হইলো, মানে কমন ম্যাম, সেন্স থাকা উচিত এ- তো। এটা বলো। হচ্ছে ম্যাম সবার জন্য এনাবেল হচ্ছে তো হ্যাঁ, হয়তো সবার কেউ, জন্য এনাবল হচ্ছে, বাট এটা তো এডিট করার দরকার নাই। তুমি কেউ হয়তো হয়তো দাগ দিচ্ছে এখানে বা নিচে উপরে উঠাচ্ছে।
আমি আবার ড্র করতে পারবো না, ড্র করা অনেক ঝামেলা হচ্ছে। আমি এটা একটা এক্সাম্পল আছে বেটার তিনটা শিডিউল দিয়ে, এটা দেখাই দিই। এটাই হচ্ছে আমি এটাই লিখতেছিলাম আসলে। সো এই জায়গা থেকে জাস্ট স্ক্রিন শেয়ার হয়েছে না, দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। ওকে ফাইন। সো আমি এক্সাম্পলটা একটু বলি। এখানে হচ্ছে আমাদের এরকম তিনটা ট্রানজাকশনে অনেকগুলা ইনস্ট্রাকশন ছিল, শিডিউল ছিল একটা। সো ফার্স্ট অফ অল একটা একটা করে চেকিং হবে আর প্রেসিডেন্স গ্রাফটা ড্র করতে হবে। সো যেটা হবে, প্রথমে T1 এ আসবো, যখন T1 এ হচ্ছে আগে রিড এক্সটা পাচ্ছে। সো রিড এক্স পাওয়ার ফলে যেটা হবে, আমি এটা কারেসপন্ডিং রাইট এক্স অন্য একটা ট্রানজাকশন আছে কিনা সেটা চেক করব, তারপর যদি থাকে তাহলে সেখানে একটা এজ দিব। বাট রিড এক্স এর কারেসপন্ডিং আমি পরবর্তী এখানে কোথাও রাইট এক্স পাচ্ছি না, রিড এক্স এর পরেই কোথাও পাচ্ছি না। মানে আমি এখানে অ্যাডজাসেন্ট পেয়ার হিসেবে কিন্তু মানে চেকিংটা করতে থাকবো আর কি, কোনো কনফ্লিক্ট অপারেশন আছে কিনা অন্য কোনো ট্রানজাকশনে। যদি ওইটার পেয়ার কনফ্লিক্ট অপারেশন অন্য কোনো ট্রানজাকশনে থাকে তাহলে হচ্ছে আমি মানে একটা লাইন ড্র করব। এখানে আর এক্স এর সাথে আমি T2 তে কোথাও আর ওয়াই পাচ্ছি, সরি ডাব্লিউ ওয়াই পাচ্ছি না, T3 তে গিয়ে ডাব্লিউ ওয়াই পাচ্ছি একটা। আর এক্স এর সাথে T3 থেকে একটা, সরি ভুল বলতেছি, এক্সট্রিমলি সরি, রিড এক্স এর সাথে আমার একটা রাইট এক্স দরকার, কিন্তু আলটিমেটলি আমি রিড এক্স এর সাথে কারেসপন্ডিং কোথাও রাইট এক্স পাচ্ছি না, T2 তেও নাই, T3 তেও নাই। সো আলটিমেটলি আমি কোনো এজ ড্র করব না, যেহেতু তিনটা ট্রানজাকশন T1 T2 T3। সো আলটিমেটলি T1 T2 T3 তিনটা নোড আমাদের ছিল, এবং T1 থেকে T2 এর দিকে কোনো এজ যায় নাই, T1 থেকে T3 এর দিকেও কোনো এজ যাবে না। তার কারণ হচ্ছে T1 এ প্রথম যেটা পাইছি সেটা হচ্ছে আর এক্স বা রিড অফ এক্স, কিন্তু রাইট অফ এক্স হচ্ছে T2 তেও নাই, T3 তেও নাই। সো রিড অফ এক্স এর কাজ শেষ হয়ে গেছে। পরবর্তীটা হচ্ছে রিড অফ ওয়াই। সো রিড অফ ওয়াই মানে আমার রাইট অফ ওয়াই কোথাও না কোথাও পাওয়া লাগবে T1 আর T2 এর মধ্যে। সো T2 এর মধ্যে কোথাও রাইট অফ ওয়াই নাই, T1 এর মধ্যেও কোথাও রাইট অফ ওয়ানটা নাই। সো আলটিমেটলি আমি এই অপারেশনটা যখন দেখতেছি রিড অফ ওয়াই, এটার জন্য আমি করতে পারলাম না। তারপরে রিড অফ এক্স দেখতেছি, রিড অফ এক্স হচ্ছে আমার T3 তে আছে, এবং আমি যদি একটু চেকিং করি তাহলে T1 এ অলরেডি আমার একটা ডাব্লিউ অফ এক্স আছে। দ্যাট মিনস টি অফ 3 তে যে রিড অফ এক্স পেলাম সেটার কনফ্লিক্টিং অপারেশন আছে T1 এ। দ্যাটস ওয়াই T3 থেকে T1 এর দিকে একটা এজ যাবে, T3 থেকে T1 এর দিকে একটা এজ যাবে। তো আমি এই লেভেলে এসে রিড অফ এক্স এসে আমি একটা এজ ড্র করতে পারলাম T3 থেকে T1। এরপর আমি আবার T2 তে এসে চেক করব সিরিয়ালি T2 তে রিড ওয়াই আছে। সো রিড ওয়াই যেহেতু আছে, কোথাও রাইট অফ ওয়াই আছে কিনা, T1 এবং T3 তে কোথাও রাইট অফ ওয়াই আছে কিনা, থাকলে একটা এজ আমাকে দিতে হবে। সো যেহেতু T3 তে ডাব্লিউ অফ ওয়াইটা আছে, T3 তে ডাব্লিউ ওয়াই থাকার কারণে আমার T2 থেকে T3 এর দিকে একটা এজ যাবে। সো T2 থেকে T3 এর দিকে একটা এজ চলে গেছে। বুঝা গেল এটা? এরপরে আবার রিড অফ জেড আছে, রিড অফ জেড এখানে T2 তে আছে, বাট তার জন্য আমার T1 এ আমি ডাব্লিউ অফ জেড পাচ্ছি। T1 এ যেহেতু ডাব্লিউ অফ জেড পাচ্ছি, দ্যাট মিনস আমি T2 থেকে T1 এর দিকে আরেকটা এজ দিব। এই জন্য T2 থেকে T1 এর দিকে আরেকটা এজ গেছে। তারপর আবার T3 তে চলে আসবো, T3 তে ডাব্লিউ অফ ওয়াই আছে। ডাব্লিউ অফ ওয়াই এর কনফ্লিক্টিং হবে রিড অফ ওয়াই অথবা রাইট, মানে আবার এগেইন রাইট অফ ওয়াই। রিড এর কনফ্লিক্ট, রিড রাইট হইতে পারে, রাইট এর কনফ্লিক্ট আবার দুইটা হইতে পারে, রিডও হইতে পারে রাইটও হইতে পারে। সো রাইট অফ ওয়াই এর কনফ্লিক্টিং অপারেশন আমার T2 তেও নাই আর T3 তেও নাই। সো আলটিমেটলি এখন আর কিছু হবে না। আর ডাব্লিউ অফ জেড খেয়াল করব, ডাব্লিউ অফ জেড যেহেতু এখানে আছে T2 তে, এটার কনফ্লিক্টিং অপারেশন হচ্ছে আমার T1 এ আছে। দ্যাট মিনস T2 থেকে T1 এর দিকে। এখন T2 থেকে T1 এর দিকে তো আমি একটু আগে একটা এজ ড্র করে আসছি, এই জন্য একবার ড্র করা হয়ে গেলে আর দরকার নাই। আর তারপরে T1 এ চেক করব, T1 এ যেহেতু এটার পরে অন্যগুলাতে আর কোথাও আমার কনফ্লিক্টিং অপারেশন নাই, সো আলটিমেটলি T1 থেকে আর কোনো এজ বের হবে না। তো এই হলো তিনটা শিডিউল তিনটা ট্রানজিশন সহ যদি শিডিউল থাকে, বা দুইটা থাকতে পারে, চারটা থাকতে পারে, যে কয়টাই থাকুক না কেন সমস্যা নাই। শুধুমাত্র আমি যে ট্রানজাকশনে আসছি সেটা ছাড়া অন্য কোনো ট্রানজাকশনে যদি কনফ্লিক্টিং কোনো অপারেশন থাকে, তাহলে আমি যে ট্রানজাকশনে আছি সেখান থেকে যেটাতে কনফ্লিক্টিং অপারেশনটা আছে ওইখানে একটা এজ ড্র করব। এইভাবে আমরা প্রেসিডেন্স গ্রাফটা ড্র করতে পারি।
So এখানের এক্সপ্লেনেশন আমি কি দিচ্ছি জানি না, বাট অ্যাকচুয়ালি হচ্ছে এক্সপ্লেনেশনটা আমি হচ্ছে এরকম করে দিই, অন্য কোনো জায়গায় অন্য কোনো ওয়েতে থাকতে পারে, বাট এটা হচ্ছে প্রেসিডেন্স গ্রাফ ড্র করার আমাদের সলিউশন। যদি তিনটা স্ক্যাজুয়াল থাকে, যেখানে থাকবো সিরিয়ালি প্রত্যেকটা ট্রানজাকশন চেক করতে থাকবো, ফার্স্ট T1 এর RX, তারপর T3 এর হচ্ছে RY RX, এরকম করে সিরিয়ালি চেক করতে থাকবো, এবং যেই ট্রানজাকশনের যেখানে আসি সেটার নিচে যতগুলা ইনস্ট্রাকশন আছে সবগুলোর মধ্যে কোথায় কনফ্লিক্টিং আছে সেটা খুঁজে বের করব, যেই দিকে কনফ্লিক্টিং আছে বা যেখানে কনফ্লিক্টিং আছে সেদিকে একটা এজ দিয়ে দিব। এই হইলো আমাদের প্রেসিডেন্স গ্রাফ ড্র করা। কোনো সমস্যা আছে এ পর্যন্ত? কনফিউশন আছে কোনো? নো ম্যাম। আমরা আজকে আমাদের কন্টেন্ট শুরু করবো আর কি। সো আজকে হচ্ছে আমরা শুরু করতেছি লেকচার 16 থেকে, লেকচার 15 শেষ করলাম, ট্রানজাকশন যেটা ছিল ট্রানজাকশন কনকারেন্সি সিরিয়ালাইজেবিলিটি সেটা শেষ। সো নরমালাইজেশন শুরু হবে মেইনলি আজ থেকে। তো ডাটাবেস নরমালাইজেশন আসলে কি জিনিস বা কি কারণে কাজে লাগে? নরমালাইজেশন হচ্ছে জাস্ট ডাটাবেসের যে ডাটাগুলো আছে বা টেবিলগুলো আছে সেগুলোকে এমন ভাবে সাজানো যাতে আমার কোনো ডাটা রিডান্ডেন্সি না থাকে, দ্যাট মিন্স সেম ডাটা যাতে অনেকবার না থাকে, যাতে আমরা যখন ইনসার্শন করব, টেবিলে নতুন কোনো ইনসার্শন করব অথবা কোনো ডাটা আপডেট করব অথবা ডিলিট করব, তখন যাতে আমার কোনো ঝামেলা না হয়। এটা হলো নরমালাইজেশনের কনসেপ্ট, যে নরমালাইজেশন এমন একটা সিস্টেম যেখানে আলটিমেটলি আমার টেবিলের যে ডাটাগুলো আছে সেখানে যাতে ডাটা রিডান্ডেন্সি না থাকে বা রিপিটেড ডাটা না থাকে, তার জন্য আমাকে কিছু স্টেপ নিতে হয় বা কিছু কাজ করতে হয়। এখন কেন রিডান্ডেন্সি আমরা রাখতে পারি না, সমস্যাটা কোথায়? তার কারণ হচ্ছে আমরা যখন ইনসার্শন করতে চাই, আপডেট করতে চাই অথবা কোনো ডিলেশন করতে চাই, তাহলে আমাদেরকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। সো এটা আমরা একটা সামনে এক্সাম্পল দেখবো যে কোন রকম সিচুয়েশন আসলে নরমালাইজেশনটা দরকার হয়। সো এটা এখানে বলা হয়েছে যে দুইটা পারপাজে মেইনলি ব্যবহার করা হয় নরমালাইজেশন। একটা হচ্ছে যেহেতু আমি রিডান্ডেন্ট ডাটা রাখতে চাচ্ছি, ওগুলোকে বাদ দিয়ে দিতে চাচ্ছি, আর একটা হচ্ছে আমি যে ডাটাগুলো রাখতেছি সেখানে যাতে ডিপেন্ডেন্সি থাকে, সেই ডিপেন্ডেন্সি গুলো যাতে লজিক্যালি স্টোর করতে পারি। এখন ডাটা ডিপেন্ডেন্সি বলতে কি বোঝায় সেটা সম্পর্কে আমাদের আইডিয়া নাই, আমরা এটা সম্পর্কে দেখবো ডাটা ডিপেন্ডেন্সি কি জিনিস। তো এখানে ক্যান্ডিডেট কি নিয়ে কথা বলা আছে, আমরা অলরেডি ক্যান্ডিডেট কি জিনিস পড়ে আসছি। ক্যান্ডিডেট কি হচ্ছে সেই বৈশিষ্ট্য বা সেই অ্যাট্রিবিউট যেটা দিয়ে আমরা হচ্ছে ডাটাবেজের একটা টাপলকে আইডেন্টিফাই করতে পারবো ইন ইউনিক ওয়ে। ইউনিক ওয়েতে আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো, সেটাকে বলা হয় ক্যান্ডিডেট কি। সো একটা রিলেশনে বা একটা টেবিলে একের অধিক ক্যান্ডিডেট কি থাকতে পারতো, সেখান থেকে আমরা যে কোনো একটা ক্যান্ডিডেট কিকে প্রাইমারি কি হিসেবে চুজ করে নিতাম। আর যেগুলা ক্যান্ডিডেট কি প্রাইমারি কি হিসেবে চুজ করতাম না সেগুলো একটা অল্টারনেটিভ কি বলতাম। এই কনসেপ্ট আমরা যখন কি পড়ছি তখনও বলে আসছিলাম। তো কেন আসলে এই ক্যান্ডিডেট কি এর কথা আসতেছে বা কি গুলা নিয়ে কথা আসতেছে, তার কারণটা হচ্ছে যে ফাংশনাল ডিপেন্ডেন্সির জন্য আমাদের এই জিনিসগুলো একটু দরকার পড়ে, বা আমরা যখন নরমালাইজেশন করব তখন দেখবো যে টেবিলের মধ্যে এরকম প্রাইমারি কি থাকতে হয় বা ক্যান্ডিডেট কি থাকতে হয়। সো আলটিমেটলি এই জন্য আমরা একটু পুরানো জিনিসগুলো এখানে রিভাইজ করা আছে, ক্যান্ডিডেট কি নিয়ে কথা বলা আছে, প্রাইমারি কি নিয়ে কথা বলা আছে, সুপার কি নিয়ে কথা বলা আছে। সো এগুলো আমরা রিপিট করবো না, এগুলো আমরা পড়ে আসছি, আমরা জানি এগুলা কি জিনিস। সো এবার আসি ফাংশনাল ডিপেন্ডেন্সি। ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আসলে হচ্ছে যে একটা ভ্যালু যদি অন্য কোনো ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট হয়, দুইটা ভ্যালুর মধ্যে যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। এটা কিরকম, আমি এটা ডিরেক্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, থিওরি না দেখায়। এখানে দেখো 3-4টা এক্সাম্পল আছে। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডির সাথে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে ফার্স্ট নেম আর লাস্ট নেম। এটার মানেটা আসলে কি বোঝায়, বা আরো এক্সাম্পল আমরা দেখি একসাথে। এরকম এখানে হচ্ছে কোর্স নেম আর ফ্যাকাল্টি নেম, এই দুইটা রিলেটেড হচ্ছে কার উপরে বা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে কার উপরে, কোর্স নাম্বারের উপরে।
এখানে ফ্যাকাল্টি নেমের উপর ডিপেন্ডেন্সি আছে, কোর্স নেম আর কোর্স নাম্বারের উপরে। গ্রেডের ডিপেন্ডেন্সি আছে মার্কসের উপরে। সো আই গেস লাস্ট এক্সাম্পলটা খুব ভালো মতো বোঝা যায় যে আমরা যখন গ্রেড ক্যালকুলেট করি, গ্রেডের জন্য কিন্তু আগে মার্কস দরকার হয়, মার্কস ছাড়া কিন্তু আমরা গ্রেডে যাইতে পারি না। অ্যাবোভ 80 হলে এ প্লাস, 75 থেকে 79 হলে এ। এই যে সিকোয়েন্সটা মার্কসের বা এই যে ডিভাইডেশনটা, এই মার্কস ডিভাইডেশন থেকে আমরা গ্রেডটা ডিসাইড করি। সো গ্রেড খুঁজে বের করতে হলে অবশ্যই আমার আগে মার্কস দরকার। ঠিক সেম ভাবে একটা টিচারের নাম আসতেছে যে এই টিচারটা এই কোর্সটা নিচ্ছে বা এই কোর্সটার নামটা এইটা। সো কোর্সের নাম নিয়ে কথা বলার আগে আমার কোর্স কোডটা জানা লাগবে বা কোর্স নাম্বারটা জানা লাগবে। একটা কোর্সের নাম কখন আসবে? একটা কোর্স কোডের পরে আসবে। কোর্সের আগের আইডেন্টিফিকেশন হয় নাম্বার দিয়ে, তারপরে হয় নাম দিয়ে। সো কোর্স নাম্বারের সাথে কোর্স নেম এবং ফ্যাকাল্টি নেম রিলেটেড। আবার একটা ফ্যাকাল্টি রিলেশনের সাথে অবশ্যই কোর্স নাম, কোর্স নেম এগুলো সবকিছু রিলেটেড। আবার স্টুডেন্ট আইডির সাথে হচ্ছে রিলেশন আছে, আগে স্টুডেন্ট আইডি তারপরে নাম ঠিকানা থাকে। যেহেতু স্টুডেন্ট কি দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, সো এইটার উপর ডিপেন্ডেন্সি থাকতে হচ্ছে নামগুলার, যে নামগুলো আছে যে অমুক স্টুডেন্টের নাম হচ্ছে এত বা এই কোর্সের নাম হচ্ছে এইটা। সো এই যে একটা ফাংশনাল একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে যে এই জিনিসের উপরে আমি এটা কাজ করতেছি বা এটা পাচ্ছি। এই যে একটা সম্পর্ক, একটা রিলেশন, এটাকে বলা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। সো ফাংশনাল ডিপেন্ডেন্সিটা রিপ্রেজেন্ট করা হয় এরকম অ্যারো সিম্বল দিয়ে। এখানে লিখে আছে যে এক্স আর এক্স থেকে যদি অ্যারো ওয়াই দেখানো হয়, তার মানে বোঝাচ্ছে এক্স ওয়াই এর উপরে ফাংশনালি ডিপেন্ডেন্ট আর কি। আচ্ছা, উল্টা বলছি আসলে, ওয়াই হচ্ছে এক্স এর উপর ডিপেন্ডেন্ট, কথাটা উল্টা বলছি। এক্স থেকে যদি ওয়াই এর দিকে অ্যারো থাকে তাহলে ওয়াইটা হচ্ছে ফাংশনালি ডিপেন্ডেন্ট হবে, আর এক্স হচ্ছে ফাংশনালি ডিটারমাইন করবে, মানে এক্স ডিপেন্ড করবে না, এক্স এর সাহায্য নিয়ে ওয়াই হচ্ছে কোন একটা কিছু করতে পারবে, এরকম বোঝায় আর কি। সো এই জন্য এখানে দেখানো আছে যে কোনটা কিসের উপর ডিপেন্ড করবে। এই যে এখানে সিম্বল দেখানো আছে যে মার্কসেরটা দিয়ে খুব সহজে বোঝা যায় যে মার্কস থেকে হচ্ছে গ্রেড ডিপেন্ড করে, গ্রেডের উপরে মার্কস না, মার্কসের উপরে গ্রেডটা ডিপেন্ডেন্ট করে। সো এই ফাংশনাল ডিপেন্ডেন্সির কনসেপ্টটা হচ্ছে আমাদের নরমালাইজেশনে লাগবে, এই জন্য এখানে বলা আছে। আরেকটা হচ্ছে পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হচ্ছে সাপোজ যদি আমার অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, অনেকগুলো অ্যাট্রিবিউট একটার উপরে ডিপেন্ড করতেছে, সেখান থেকে যে কোনো একটা অ্যাট্রিবিউটকে সরায় ফেললেও আমার কোনো ঝামেলা হবে না। যেরকম ফ্যাকাল্টি নেম হচ্ছে ডিপেন্ড করতেছে কিসের উপরে? কোর্স নাম্বারের উপরেও ডিপেন্ড করতে পারে, কোর্স নেমের উপরেও ডিপেন্ড করতে পারে। যে কোনো একটা বুঝাইলেই হয়, এই ফ্যাকাল্টি এত নাম্বার কোর্স না এটা বললেও হয়, এই ফ্যাকাল্টি এই কোর্স না এটা বললেও হয়। তো এখানে যেহেতু দুইটা অ্যাট্রিবিউট আছে, কোর্স নাম্বার আর কোর্স নেম, যে কোনো একটা হারাই গেলেও সমস্যা নাই আমাদের, যে কোনো একটা মানে না থাকলেও আমার হচ্ছে ডিপেন্ডেন্সি বুঝাইতে কোনো অসুবিধা হবে না। তো এরকম একটা অ্যাট্রিবিউট যদি রিমুভ করে দেওয়া হয়, তাহলে আমাদের ডিপেন্ডেন্সির যদি কোনো রকম ইম্প্যাক্ট না পড়ে, তাহলে সেটাকে বলা হয় পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। এই সিচুয়েশনটাকে বলা হয় পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। আর ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি কিরকম? যে কোনো একটা যদি সরাই ফেলি তাহলে ঝামেলা হয়ে যাবে। যেরকম মার্কসের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে স্টুডেন্ট আইডি আর কোর্স নাম্বার, কোন স্টুডেন্ট কোন কোর্সে কত মার্কস পাইছে এটা আমার জানা লাগবে। জাস্ট স্টুডেন্ট মার্কস পাইছে এটা বলে দিলেই হবে না, একটা স্টুডেন্ট আইডি দিলাম আর মার্কস দিলাম তাইলে তো হবে না, কোন কোর্সের মার্কস কত সেটাও লাগবে। আবার কোর্স নাম্বারের উপরে মার্কস দিয়ে দিছি কিন্তু কোন স্টুডেন্ট পাইছে সেটা বুঝতে পারতেছি না। সো আলটিমেটলি এখানে মার্কসের উপরে স্টুডেন্ট আইডি এবং কোর্স নাম্বার দুইটারই ডিপেন্ডেন্সি আছে, দুইটার কোনোটা মিসিং হয়ে গেলে মার্কসটা সুন্দর মতো মিনিং প্রকাশ করতে পারবে না। সো এটাকে বলা হচ্ছে ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। আর একটা হচ্ছে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি। এটাতে কি হয় যে একটা হায়ারার্কি মেইনটেইন হয় বা একটা চেইন অফ ডিপেন্ডেন্সি তৈরি হয়। যেরকম এখানে দেখানো হচ্ছে বি এর উপরে ডিপেন্ডেন্ট, আবার সি হচ্ছে বি এর উপরে ডিপেন্ডেন্ট, তাহলে আমি ইনডাইরেক্টলি বলতে পারি যে সি এর উপরে ডিপেন্ডেন্ট। মানে এ থেকে বি এর উপর একটা মানে অ্যারো দেয়া আছে, দ্যাট মিন্স বি ডিপেন্ড করতেছে এ এর উপরে, আবার সি ডিপেন্ড করতেছে এ এর উপরে, তাহলে ঘুরে ফিরে কি হলো? সি ডিপেন্ড করতেছে এ এর উপরে। এই যে একটা সিচুয়েশন যে আমি একটা চেইন অফ ডিপেন্ডেন্সি তৈরি করে ফেলতেছি বা একটা সাইকেল তৈরি হয়ে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে আমার কি বলে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি।
এই স্লাইডে মোটামুটি নর্মালাইজেশন পড়ার জন্য আমাদের যে বেসিক ইনফরমেশন গুলো দরকার ছিল, মানে আগে যে ইনফরমেশন গুলো জানার দরকার ছিল, যে নর্মালাইজেশন কি জিনিস, কেন করতে চাচ্ছি, এবং ক্যান্ডিডেট কি সম্পর্কে আপনার একটু মনে করায় দাও, প্রাইমারি কি হচ্ছে মনে করায় দাও, ফাংশনাল ডিপেন্ডেন্সি সম্পর্কে একটু কথা বলা, এই সব কিছুর পরে আসলে নর্মালাইজেশন টপিকটা শুরু হবে। তো এগুলো হচ্ছে নর্মালাইজেশনের আসলে ব্যাকগ্রাউন্ড স্টাডি বলা যেতে পারে। তো এই স্লাইডটা সম্পর্কে যা যা বললাম, কোথাও কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন নাই, কোনো কোয়েশ্চেন নাই? ফাইন। সো আমরা হচ্ছে আরেকটা স্লাইড দেখবো এখানে, এটা হচ্ছে নর্মালাইজেশন শুরু হচ্ছে। সো কেন নর্মালাইজেশন লাগবে সেটা আমরা একটু আগেই বললাম, যে নর্মালাইজেশন মানে হচ্ছে যে আমি ডাটার জায়গা কম যাতে লাগে এই জন্য, লাইক কি বলে এটাকে, কিভাবে বুঝাবো, একটা টেবিলের ডাটা বেশি হয়ে গেছে ডুপ্লিকেট ডাটা সহ, এই জন্য যে আমি ডাটা কমায় দিয়ে জায়গা সেভ করতে চাচ্ছি এই জন্য নর্মালাইজেশন করব, ব্যাপারটা সেরকম না। আমাকে নর্মালাইজেশনটা এমন ভাবে করতে হবে যাতে কোনো ডাটা লস না হয়, কোনো রকম ইনকনসিস্টেন্সি না থাকে ডাটার মধ্যে, এবং আমি পরবর্তীতে ডাটা ইনসার্ট করতে গেলে, ডিলিট করতে গেলে, আপডেট করতে গেলে যাতে কোনো রকম প্রবলেম তৈরি না হয়, এই জন্য আমাদের নর্মালাইজেশনটা করা লাগবে। সো একটা এক্সাম্পল দেখাই এখানে। এখানে একটা টেবিল দেখানো আছে, যে স্টুডেন্ট আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট, হেড অফ ডিপার্টমেন্ট আর অফিসিয়াল টেলিফোন আছে। তো এখানে দেখতে পাইতেছি যে টেবিলটার মধ্যে আমার প্রত্যেকটা স্টুডেন্টের ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি, প্রত্যেকটা স্টুডেন্টের ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি, আর হেড অফ দ্য ডিপার্টমেন্টের নামও দেওয়া আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে সেই পার্সনের নাম আছে, আর অফিস টেলিফোনের নাম্বার দেওয়া আছে। তো এখন প্রত্যেকটা স্টুডেন্টের ডিপার্টমেন্টও সেম, ডিপার্টমেন্ট হেডও সেম, এবং অফিসিয়াল টেলিফোন নাম্বারও সেম, তো সবগুলো ডাটাই কিন্তু সেম। এখন যখন আমি নতুন কোন ডাটা ইনসার্ট করতে যাইবো, যেমন নতুন কোন স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে, একদমই নিউ কোন ডিপার্টমেন্ট মানে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, তখন যদি আমি স্টুডেন্টের ইনফরমেশন এখানে রাখি, স্টুডেন্ট আইডি আর নেম, কিন্তু তার ডিপার্টমেন্টও আমি এখনো সিলেক্ট করে নাই, তাইলে কি হবে? ডিপার্টমেন্ট আমি ইনসার্ট করতে পারবো না, অথবা আমাকে ডিপার্টমেন্টের ইনফরমেশন নাল করে রাখতে হবে। তো এখানে সবগুলা ডিপার্টমেন্ট সিএসসি দেয়া আছে, মানে ওরা অলরেডি সিএসসি তে সবাই আছে, বাট যখন নতুন কোন একটা স্টুডেন্ট আসবে যার কোনো ডিপার্টমেন্ট এখনো অ্যালোকেট হয় নাই, তখন আসলে ঝামেলা হয়ে যাবে। আবার আমি যদি একই ব্রাঞ্চে, মানে একই ব্রাঞ্চে বলতে হচ্ছে লাইক সিএসসি তে যদি আমি 100 জন স্টুডেন্টকে অ্যাড করতে চাই, প্রত্যেকের মধ্যে আমার এরকম সিএসসি 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 এরকম লিখে লিখে ইনফরমেশন অ্যাড করতে হবে, 100টা স্টুডেন্টের জন্য সেম ভ্যালু আমাকে রিপিট করতে হবে, এটা হচ্ছে একটা ঝামেলা। সো এটাকে আমি ইনসার্ট করতে গেলে কি প্রবলেম ফেস করব এই টেবিলে সেটা বললাম। যেহেতু টেবিলে ডিপার্টমেন্ট সেম, হেড অফ ডিপার্টমেন্ট সেম, অফিসিয়াল টেলিফোন নাম্বার সেম, সেজন্য আমি যদি 100টা ডিপার্টমেন্ট ইনসার্ট করতে চাই সিএসসি ডিপার্টমেন্টের, 100 বার আমাকে সিএসসি ভ্যালুটা লিখতে হবে, 100 বার হেড অফ ডিপার্টমেন্টও লিখতে হবে, অফিসিয়াল টেলিফোন নাম্বারটাও লিখতে হবে। সো অনেকগুলা ডাটা আমাকে ইনসার্শন হুদাই করতে হবে, এটা একটা ঝামেলা। আর একটা ঝামেলা যেটা বলছে, যে একটা স্টুডেন্ট মানে কেবল অ্যাডমিশন নিচ্ছে, ডিপার্টমেন্ট চুজ হয় নাই, তখন তার কি হবে? তখনও তো একটা ঝামেলা হয়ে যাবে, আমি ডিপার্টমেন্ট কি দিব কি দিব না। ওকে, এরপরে হচ্ছে নিডস অফ নর্মালাইজেশন। মানে এটাও নিডস, নর্মালাইজেশনের একটা নিডস, আমি আপডেট করতে গেলে যখন ঝামেলা ফেস করব তখন কি হবে? যেরকম যদি ইন কেস হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে যায়, হইতেই পারে উনি লাইক জব শেষ হয়ে, জব থেকে উনি রিজাইন করে ফেলছে, ডিপার্টমেন্টের 2 বছর সময় পার হয়ে যাওয়ার কারণে হেড চেঞ্জ হয়ে গেছে, যেটাই হোক না কেন, যদি এরকম হয় যে হেডটা চেঞ্জ হয়ে গেছে, হেডশিপে যে ছিলেন, তখন যেটা কি করতে হবে, তার ইনফরমেশনটা আপডেট করা লাগবে। So, এই যে আপডেট করতে যাচ্ছি, তখন কি হবে, আমাকে এরকম প্রত্যেকটা যতগুলা স্টুডেন্ট আছে সিএসসি ডিপার্টমেন্টের, সবার স্টুডেন্টের ইনফরমেশন এরকম হেড অফ দ্য ডিপার্টমেন্ট ভ্যালুটা আমাকে চেঞ্জ করা লাগবে। সামহাও মিস করতে গেলে আমার হচ্ছে ডাটাবেজ ইনকনসিস্টেন্ট অবস্থা তৈরি হয়ে যাবে। তো এটা হলো একটা বাজে সিচুয়েশন, যে আলটিমেটলি কি হইতেছে, আমার কি বলে, আপডেট যখন করতে চাচ্ছি তখন একটা অ্যানামলি তৈরি হচ্ছে। ওকে, এটা একটা ম্যাম টেকনিক্যাল। বলো। ম্যাম সেট অপারেশন দিয়ে ম্যাম সবগুলো একসাথেই তো আপডেট করে দেওয়া সম্ভব না, যখন ডিপার্টমেন্ট সিএসসি তো ডিপার্টমেন্ট হেড তখন সেট হয়ে যাবে।
সেট অপারেশন দিয়ে বলতে এটা তো আপডেট, মানে আপডেট বলতে যেখানে যেখানে ডিপার্টমেন্ট সি আছে সবগুলা হচ্ছে আপডেট হবে এরকম কিছু? যে মানে হোয়ার ডিপার্টমেন্ট সিএসসি, দেন হচ্ছে ওই টাইমে আপডেট হয়ে যাবে সবগুলা যদি চেঞ্জ হয়, ওইভাবে করা সম্ভব না? শুধু যদি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চাও, হ্যাঁ সম্ভব, অসুবিধা নাই, তো আপডেট তো করতেই পারবা। মেনলি নর্মালাইজেশন ম্যাম ইউজ করবো কখন আমি এটা? আচ্ছা দেখো, প্রথমে ইনসার্শনের কথাটা চিন্তা করো। ইনসার্ট যখন করতে যাবা তখন তো তোমাকে ম্যানুয়ালি সব জায়গায় ইনসার্ট করা লাগবে, তাই না? জি ম্যাম। আগে ইনসার্শনটা চিন্তা করি। তো এমন যদি হইতো যে আমি এখন ইনসার্ট করতে গেলে ডিপার্টমেন্টের ইনফরমেশন এখানে আলটিমেটলি আমাকে দেয়া লাগতেছে, এটা কিন্তু একটা টেবিলের মধ্যে স্টুডেন্টের ইনফরমেশন আছে, ডিপার্টমেন্টের ইনফরমেশনও আছে। আমার যদি দুইটা আলাদা টেবিল থাকতো তাহলে স্টুডেন্ট ভর্তি হওয়ার সাথে সাথে আমার ডিপার্টমেন্টের ইনফরমেশন এখানে স্টোর করা লাগতো না। নর্মালাইজেশন হচ্ছে টেবিলটাকে এমন একটা ফরম্যাটে আনা যেখানে হচ্ছে আমার ডাটা রিডান্ডেন্ট হইলেও, যেতে ইনসার্ট মানে রিডান্ডেন্ট রাখা যাবে না, বাট সামহাও রিডান্ডেন্ট ডাটা থাকলেও ইনসার্ট করতে গেলে কোনো ঝামেলা হবে না, আমি ইজিলি ইনসার্ট করতে পারবো। ঠিক এখন হচ্ছে আমি কোনো স্টুডেন্টের ডিপার্টমেন্ট নাই, তাহলে তার ডিপার্টমেন্টের ভ্যালুটা আমি কি রাখবো, এটা একটা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। এটা হলো ইনসার্শনের ক্ষেত্রে। এই জায়গায় আমাকে নর্মালাইজেশন করতে হবে। নর্মালাইজেশন করলে যেটা হবে, আমার এরকম ডিপার্টমেন্টের ভ্যালু ওইখানে না রেখে অন্য আরেকটা ডিপার্টমেন্ট নামে রিলেশন তৈরি করতে হবে, বা টেবিলটাকে ওইভাবে কনভার্ট করে নিতে হবে যাতে ডিপার্টমেন্ট আরেকটা নতুন রিলেশন তৈরি হয়ে যায়। এই যে নতুন একটা টেবিল তৈরি করা, সেটাই হচ্ছে নর্মালাইজেশনের উদ্দেশ্য মেইনলি। এটা ইনসার্শনের পার্সপেক্টিভে বলি। এবার আসি আপডেটের পার্সপেক্টিভে, যেটা বলতেছে যে আমি যে সেট অপারেশন দিয়ে বলে দিলাম যে যেখানে ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি সেখানে হচ্ছে লাইক আপডেট করে দিবে, তাই তো? জি ম্যাম। তো আপডেট করার সময় আমরা কোয়েরিটা কি লিখতাম মনে আছে বলো তো? কিরকম ছিল আপডেটের কোয়েরি? ম্যাম আপডেট, ম্যাম কলাম নেম সেট এরকম টাইপ ম্যাম, খেয়াল আসতেছে না করে। আপডেট করতে চাচ্ছি, ওইটা দিয়েই কি আবার হোয়াইট দিতে পারবো? ম্যাম আপডেটে হোয়ার দেওয়া যায় ম্যাম, অল্টার টেবিলে হয়তো হোয়ার ইউজ করা যায়। আপডেটে তো হোয়াইট, আমি লাইক আপডেট করতে চাইতেছি, আমি কি বলবো যেখানে ডিপার্টমেন্ট সিএসসি সেখানে ডিপার্টমেন্ট এটা করে দাও, এরকম বলবো? নাকি যেখানে আইডি এত সেখানে ডিপার্টমেন্ট চেঞ্জ করে এটা করে দিব, এরকম ভাবে বলবো? ম্যাম আইডি দিয়ে। মানে এরকম কি কখনো করছি যে ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চাইলে ডিপার্টমেন্টেই হওয়ার কন্ডিশন আছে, আবার ডিপার্টমেন্টে আপডেট করতে চাইতেছি, এরকম সিচুয়েশন কি হয় কখনো? না ম্যাম। আমরা কি করি, আইডি দিয়ে বা অন্য আরেকটা বৈশিষ্ট্য দিয়ে বলি যে যেখানে হচ্ছে জি আইডি এত সেইখানে ডিপার্টমেন্টটা এটা চেঞ্জ করো, এরকম করে বলি না? তাহলে ওই জি ম্যাম। পার্সপেক্টিভে গেলে তুমি একসাথে কিভাবে চেঞ্জ করবা সবগুলা? সম্ভব না। তো তখন তো একটা ঝামেলা হয়ে যাবে, সবগুলো আলাদা আলাদা করে চেঞ্জ করতে হবে। জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, এটা একটা প্রবলেম। আরেকটা হচ্ছে ডিলেশনের জন্য। ডিলেশনের কি, যে যেমন হচ্ছে যদি আমার এখানে লাইক স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে আমি একটা স্টুডেন্ট ইনফরমেশন ডিলিট করে দিতে চাই, দুইটা মানে এখানে স্টুডেন্ট ইনফরমেশন আছে বা ডিপার্টমেন্ট ইনফরমেশন আছে, তো আমি যদি একটা স্টুডেন্টের ইনফরমেশন ডিলিট করে দিই তার সাথে সাথে আমার হচ্ছে ডিপার্টমেন্টের ইনফরমেশন মুছে যাবে। সো একটা স্টুডেন্ট ডিলিট করলে সে কোন ডিপার্টমেন্টে ছিল সেটাও মুছে যাচ্ছে। একটা স্টুডেন্ট গ্রাজুয়েট করে ফেলছে বাট তার ইনফরমেশন তো অ্যালামনাই হিসেবে কোথাও না কোথাও থাকা উচিত। সো আলটিমেটলি আমি যখন একটা স্টুডেন্টকে ডিলিট করে দিলাম তখন হচ্ছে তার ডিপার্টমেন্ট সহ সব ইনফরমেশন মুছে গেল, সো আলটিমেটলি আমার একটা রেকর্ড মিসিং হয়ে গেল। এইভাবে ডিলিট করলে ঝামেলা হয়ে যাবে, এরকম রিলেশন করা যাবে না। এমন কিছু করতে হবে যে স্টুডেন্টটা গ্রাজুয়েট করছে, সো স্টুডেন্ট টেবিল থেকে তা মুছে যাবে, বাট প্রিভিয়াস তার ডিপার্টমেন্টে অমুক সেমিস্টারে এতজন স্টুডেন্ট ছিল ওই ইনফরমেশনটা থেকে যাবে কোথাও না কোথাও। এরকম ভাবে আমাকে ডাটাবেজে রাখতে হবে। এটার জন্য আমাদের নর্মালাইজেশনটা দরকার হয়। সো এটা হচ্ছে তিনটা কারণ বললাম, যে ডিলিট করতে গেলে ঝামেলা হবে সেটা সলভ করার জন্য, আপডেট করতে গেলে ঝামেলা হবে সেটা সলভ করার জন্য, আর একটা হচ্ছে ইনসার্ট করতে গেলে ঝামেলা হবে সেটা সলভ করার জন্য। এই হলো আমার টোটাল নিডস অফ নর্মালাইজেশন। মানে এই জিনিসগুলোর জন্য দরকার। এখন অনেকগুলো নর্মাল ফর্ম আছে, ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম, বিসিএনএফ বা বয়েস অ্যান্ড কোড নর্মাল ফর্ম।
তারপরে ফোর্থ ফিফথ সিক্স এরকম অনেকগুলো আছে, বাট রেড মার্ক করা যেগুলো আছে আমরা সেগুলো দেখবো না। আমরা নর্মালি ফার্স্ট থেকে বিসিএনএফ পর্যন্ত দেখবো। এই 4টা ফরম্যাট আমরা আসলে নর্মালাইজেশনে দেখবো। সো নর্মালাইজেশন করার কিছু স্টেপস আছে, আমরা আজকে নর্মালাইজেশন করা দেখবো না। আমরা একটা থিওরি ক্লাসে, মানে একটা ক্লাসে আমরা এই 4টা নর্মালাইজেশন দেখে ফেলবো। তো আজকে আমি নর্মালাইজেশন শুরু করব। রুলস আছে, সেই রুলস গুলো অ্যাপ্লাই করতে হয়। সো এই জন্যই আমরা আসলে প্রাইমারি কি বা ক্যান্ডিডেট কি, ফাংশনাল ডিপেন্ডেন্সি এগুলো একটু পড়াশোনা করে আসছি। তো ওইগুলা দেখে বা ওগুলা খুঁজে বের করার পরে তারপরে হচ্ছে আমরা আমাদের যে 4টা নর্মাল ফর্ম দেখবো, মানে ফার্স্ট নর্মাল ফর্ম বা সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম, যে নর্মাল ফর্মটাতে আমরা নিতে চাই সেই নর্মাল ফর্মের হচ্ছে লাইক কি করতে হবে, রুলসটা অ্যাপ্লাই করতে হবে। তো যদি কোনো কারণে আমি যে টেবিলটা নিয়ে কাজ করতেছি সেখানে সাপোজ আমি ফার্স্ট নর্মাল ফর্ম করতে চাচ্ছি, কোনো কারণে যদি ফার্স্ট নর্মাল ফর্মের ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারে টেবিল, তাহলে সেই টেবিলটাকে চেঞ্জ করা লাগবে। টেবিল চেঞ্জ করে তারপরে আবার দেখা লাগবে আমি কি এখন ফার্স্ট নর্মাল ফর্ম করতে পারি কিনা। সো এরকম করে করে বারবার রিটেস্ট করতে হবে যে আমার টেবিলটা আমার যে রুলস আর কন্ডিশন ছিল সেটা মেনটেন করতেছে কিনা। যদি হয় তাহলে ভালো, না হলে আবার মডিফাই করা লাগবে বা নতুন আরেকটা টেবিলে কনভার্ট করা লাগবে। তারপরে আবার চেক করা লাগবে যে রুলস আর রেগুলেশন এগুলো মেনটেন হচ্ছে কিনা। তো এইভাবে স্টেপ বাই স্টেপ করে হচ্ছে আমার নর্মালাইজেশনের কাজ করা যাবে। বুঝতে পারছি? সো স্টেপটা এখনো ক্লিয়ার হওয়ার কথা না, কারণ আমরা এক এক কোনো নর্মালাইজেশন করি নাই। সো এটা আজকে দেখাবো না। যখন একসাথে আমি নেক্সট ক্লাসে মানে সবগুলো নর্মালাইজেশন দেখাবো, তখন হচ্ছে একই সাথে 4টা নর্মালাইজেশন একই ক্লাসে আমি শেষ করে দিব, তখন স্টেপটা আবার একটু রিভিউ করে দিব আর কি। তো আমরা জাস্ট নর্মালাইজেশনটা শুরু করছি, কি জিনিস হয় কিরকম কি একটু আইডিয়া নিচ্ছি। আর এর আগে ট্রানজাকশনের জন্য প্রেসিডেন্স গ্রাফ ড্র করাটা বাকি ছিল। সেটা হচ্ছে যদি 3টা ট্রানজাকশন থাকে একটা শিডিউলে তাহলে কিভাবে করতে হয় সেটা দিয়ে আমি একটা এক্সাম্পল দিয়ে প্রেসিডেন্স গ্রাফ ড্র করাটা শিখাই দিলাম। এই হচ্ছে মোটামুটি আজকের কন্টেন্ট। এই পর্যন্ত কোথাও কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। নাই? শেয়ার বন্ধ করে দিচ্ছি আমি ভুলে। আচ্ছা, না থাকলে রেকর্ডিং অফ করে দিলাম। এখন আমি হচ্ছে নর্মাল ফর্মটা আজকে শুরু করতাম মেইনলি, বাট আমার আবার এখন 10টা থেকে আরেকটা মিটিং এ বসা লাগবে। সো দ্যাটস ওয়াই এখন আর আমি মিটিং মানে ওটা শুরু করলাম না, শেষ করতে পারবো না যেহেতু। আগামী ক্লাসে এটা শেষ করাই দিব নর্মালাইজেশনটা। আগামী ক্লাস আসলে আমাদের বন্ধের পরে, দেরি আছে। সো আমি একটু অ্যাটেন্ডেন্সটা কল করে নেই তোমাদের। ওকে, সো আমি একটু আইডি গুলো কল করছি। হ্যাঁ, 01 Yes, ma'am. 2 প্রেজেন্ট ম্যাম।